Thing certain, the bearing and precision of all on parade was first class. পশ্চিমাদের বিরুদ্ধে ইরানের তেল বিদ্রোহ হঠাৎ করে শুরু হয়নি। এর পেছনে ছিল বহু বছরের ক্ষোভ, বৈষম্য এবং বিদেশি প্রভাবের বিরুদ্ধে জমে ওঠা অসন্তোষ। ধীরে ধীরে সেই ক্ষোভই একসময় বড় রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়। এই আন্দোলনের কেন্দ্রে ছিলেন ইরানের একজন প্রভাবশালী রাজনীতিবিদ মোহাম্মদ মোসাদ্দেক। সেই সময় ইরানের সবচেয়ে মূল্যবান সম্পদ ছিল তেল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই তেল পুরোপুরি নিয়ন্ত্রণ করত একটি বিদেশি কোম্পানি, অ্যাংলো ইরানিয়ান অয়েল কোম্পানি। এই কোম্পানির মাধ্যমে ব্রিটিশরা ইরানের মাটির তেল উত্তোলন করত, পরিশোধন করত এবং আন্তর্জাতিক বাজারে বিক্রি করত। সমস্যা ছিল অন্য জায়গায়। ইরানের তেল থেকে বিপুল অর্থ উপার্জন হলেও তার বেশিরভাগ লাভ চলে যেত বিদেশি কোম্পানির হাতে। ইরান সে লাভের খুব সামান্য অংশ পেত। ফলে ধীরে ধীরে ইরানের জনগণ ও রাজনীতিবিদদের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে। ইরানের সংসদ বা মজলিসে তখন একজন সদস্য ছিলেন মোহাম্মদ মোসাদ্দেক। তিনি প্রকাশ্যে এই পরিস্থিতির বিরুদ্ধে কথা বলা শুরু করেন। তার বক্তব্য ছিল খুবই স্পষ্ট: ইরানের তেল ইরানের জনগণের সম্পদ, বিদেশি কোম্পানির হাতে এই সম্পদের নিয়ন্ত্রণ থাকা অন্যায়। পুরনো তেল চুক্তিগুলো ইরানের স্বার্থের বিরুদ্ধে। দেশের সম্পদ বিদেশে চলে যাচ্ছে, অথচ সাধারণ মানুষ দারিদ্র্যে ভুগছে। মোসাদ্দেক বিশেষভাবে সমালোচনা করেন অ্যাংলো ইরানিয়ান অয়েল কোম্পানি এর সঙ্গে করা পুরনো তেল চুক্তিকে। তার দাবি ছিল এই চুক্তি অন্যায্য এবং কার্যত ইরানের সম্পদ বিদেশিদের হাতে তুলে দিয়েছে। তিনি ঘোষণা করেন যে এই ধরনের চুক্তি ইরানের জনগণের স্বার্থের সঙ্গে যায় না। এই সময় ইরানের অর্থনৈতিক পরিস্থিতিও খুব খারাপ ছিল। দেশে ব্যাপক বেকারত্ব ছিল। অনেক মানুষ চরম দারিদ্র্যের মধ্যে জীবন কাটাচ্ছিল। ফলে যখন মোসাদ্দেক দেশের তেল সম্পদের ন্যায্য অধিকার নিয়ে কথা বলতে শুরু করেন, তখন সাধারণ মানুষ দ্রুত তার পাশে দাঁড়ায়। ধীরে ধীরে তার নেতৃত্বে একটি শক্তিশালী রাজনৈতিক আন্দোলন গড়ে ওঠে। বিভিন্ন জায়গায় প্রতিবাদ শুরু হয় এবং জনগণের মধ্যে একটি বড় প্রশ্ন সামনে আসে: কেন ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ বিদেশি কোম্পানির নিয়ন্ত্রণে থাকবে? এই আন্দোলনের প্রভাব তেল শিল্পেও পড়তে শুরু করে। অ্যাংলো ইরানিয়ান অয়েল কোম্পানি এর অনেক শ্রমিক কাজ বন্ধ করে দেয় এবং ধর্মঘট শুরু করে। শ্রমিকরা দাবি তোলে যে বিদেশি কোম্পানির একচেটিয়া নিয়ন্ত্রণ শেষ করতে হবে। অন্যদিকে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র খুব কাছ থেকে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল, কারণ ইরানের তেল তখন পশ্চিমা দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্বালানি উৎস ছিল। তাই তারা চাইছিল না যে এই তেল তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাক। কিন্তু মোসাদ্দেক পিছিয়ে যাননি, বরং তিনি আরও শক্তভাবে দাবি তোলেন ইরানের তেল শিল্পকে জাতীয়করণ করতে হবে। তেল শিল্প জাতীয়করণের অর্থ ছিল ইরানের তেল আর বিদেশি কোম্পানি নিয়ন্ত্রণ করবে না। ইরান নিজেই নিজের তেল উত্তোলন করবে। তেল বিক্রি করে লাভ সরাসরি দেশের অর্থনীতিতে যাবে। বিদেশি কোম্পানির একচেটিয়া আধিপত্য শেষ হবে। এই সিদ্ধান্ত আন্তর্জাতিক রাজনীতিতে বড় আলোড়ন সৃষ্টি করে। বিশেষ করে ব্রিটিশদের জন্য এটি ছিল একটি বড় ধাক্কা, কারণ তারা দীর্ঘদিন ধরে ইরানের তেল থেকে লাভ করছিল। মোসাদ্দেকের এই অবস্থান ইরানের সাধারণ মানুষের কাছে তাকে অত্যন্ত জনপ্রিয় করে তোলে। জনগণের ব্যাপক সমর্থনের ফলে তিনি দ্রুত দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের একজন হয়ে ওঠেন। অবশেষে এই জনপ্রিয়তার ভিত্তিতেই মোহাম্মদ মোসাদ্দেক ইরানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তার নেতৃত্বে ইরান প্রথমবারের মতো নিজের প্রাকৃতিক সম্পদের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা শুরু করে। এই ঘটনায় ইতিহাসে পরিচিত হয়ে আছে পশ্চিমাদের বিরুদ্ধে ইরানের তেল বিদ্রোহ হিসেবে। এই আন্দোলন শুধু ইরানের রাজনীতিতে নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি এবং বৈশ্বিক জ্বালানি রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছিল।